সত্যের সন্ধানে আমরা জাগ্রত, দেশের কল্যাণে প্রতিদিন। ভোরের পাতা, দ্য ডেইলি পিপলস টাইম, ট্রুথ ইজ আউট। প্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি ডক্টর কাজী এরতাজ হাসানের পরিকল্পনা এই নির্দেশনা আমাদের নিয়মিত আয়োজন ভোরের পাতা সংলাপে। প্রিয় দর্শক, আজ উপমহাদেশের প্রাচীন ও ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকী। দলটির নানা দিক নিয়ে আলোচনা করতে শুরু থেকে আজ পর্যন্ত সবকিছু বিষয় নিয়ে উঠিয়ে নিয়ে আলোচনা করতে আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি চারজন সম্মানিত অতিথিকে। তারা আমাদের সাথে যুক্ত হবেন। তবে আমাদের আজকের আলোচনার বিষয় ৭১ আওয়ামী লীগ। আর এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী সৌম্য রেজাউল করিম এমপি। আমাদের সাথে রয়েছেন সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। আমাদের সাথে রয়েছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য আব্দুর রহমান, এবং সেই সাথে আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য গবেষণা সম্পাদক অধ্যাপক ডক্টর সেলিম মোহাম্মদ। মাননীয় মন্ত্রী, আপনাকে দিয়ে আজকের আলোচনা শুরু করতে চাই। আমরা বলছিলাম যে ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকী বাংলাদেশের আওয়ামী লীগের, এই ঐতিহ্যবাহী সংগঠন শুরু থেকে শেষ পর্যন্ত মানে আজকে পর্যন্ত আপনি কিভাবে বিশ্লেষণ করতে চান? দেখুন, বাংলাদেশ আওয়ামী লীগের আজ প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে আমি প্রথমেই গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আওয়ামী লীগের প্রাণ পুরুষ, স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক মহান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শামসুল হক সহ যারা আওয়ামী লীগকে নেতৃত্ব দিয়েছেন তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আর কৃতজ্ঞতা স্বীকার করছি তাদের প্রতি যে আওয়ামী লীগকে ৭১ বছর বয়স পর্যন্ত আনার ক্ষেত্রে যে সকল নেতা কর্মীরা বিভিন্নভাবে আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছেন, ত্যাগ স্বীকার করেছেন, অনেক অত্যাচার সহ্য করেছেন, যাদের শ্রমের ধারাবাহিকতায় বিবর্তনের মধ্য থেকে ৭১ বছরের আওয়ামী লীগ। ৭১ বছর বলছে এই কারণে ১৯৭১ সালে নেতৃত্ব দিয়েছিল যে দলটি, সেই দলটির আজ ৭১ বয়স। সেই জন্য আজকের দিনে আমি বাংলাদেশ আওয়ামী লীগের সকল নেতা কর্মী, শুভাকাঙ্ক্ষী, শুভানুধ্যায়ী এবং দেশবাসীকে বাংলাদেশ আওয়ামী লীগের একজন কর্মী হিসাবে, আওয়ামী লীগ সরকারের মন্ত্রী হিসাবে তাদেরকে প্রাণ ঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রথম কথাটা হলো ১৯৪৭ সালে আপনি দেখবেন ১৯৪৭ সালে যখন একটা রাষ্ট্র ব্যবস্থা হয় তখনই কিন্তু কবর রচনা হয়েছিল দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে যে রাষ্ট্র হয়, এটা কোনো বৈজ্ঞানিক ধারণা প্রসূত ছিল না। সেখান থেকেই কিন্তু সূচনাটা শুরু হয় যে একটা আধুনিক প্রগতিশীল সৃজনশীল রাজনীতির একটি কাঠামো তৈরি করতে হবে। সেই কাঠামো তৈরির ধারাবাহিকতায় কিন্তু নানা পর্যায়ের পরিকল্পনায় ১৯৪৯ সালের ২৩শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা হয়। তখন নাম ছিল মুসলিম আওয়ামী লীগ। সেটাকে অসাম্প্রদায়িক রূপ দিতে কিন্তু মুসলিম শব্দটা বাদ দিয়ে আওয়ামী লীগ তৈরি করা হয়। এবং তখন কিন্তু সবচেয়ে তরুণ যুব নেতা শেখ মুজিবুর রহমান কারাগারে থাকা অবস্থায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন, এবং কারাগার থেকে মুক্ত হওয়ার পরে তিনি যুগ্ম সাধারণ সম্পাদক হওয়া সত্ত্বেও তার ডাইনামিক স্পিরিটের দলের সাংগঠনিক কর্মকাণ্ডে তিনি কিন্তু সামনের সারিতে চলে আসেন। আপনি দেখবেন তার পরবর্তীতে কিন্তু ৫৪ সালের যে যুক্ত ফ্রন্ট নির্বাচন হয়, সেই নির্বাচনে মূলত আওয়ামী লীগ নেতৃত্বাধীন ছিল। সেখানে কিন্তু শেখ মুজিবুর রহমানকে প্রথমে ক্যাবিনেটে নেওয়া হয়নি, কিছুদিন পরে তাকে ক্যাবিনেটের সর্বকনিষ্ঠ মন্ত্রী হিসাবে নেওয়া হলো। পাকিস্তানিরা বলছিল যে এই ছেলেটি বেশি তৎপর, এ কি কমিউনিস্টদের কিনা, একে ক্যাবিনেটে রাখা যাবে না। তখন তার ডাইনামিক তৎপরতার একটা পর্যায়ে এসে কিন্তু যুক্তফ্রন্ট সরকারকে বাতিল করে দেওয়া হয়। আবার যখন সরকার গঠিত হয় ৫৫ সালে, তখন কিন্তু শেখ মুজিবুর রহমান সেই ক্যাবিনেটের সদস্য নির্বাচিত হলেন। কিন্তু শেরে বাংলা একে ফজলুল হক যখন রাজনীতিতে কিছুটা নিষ্ক্রিয় হয়ে গেলেন, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী শান্তি সম্মেলনে চলে গেলেন, হোসেন শহীদ সোহরাওয়ার্দী তিনি দেশের বাইরে চলে গেলেন, তখন অনেকটা নেতৃত্বহীন অবস্থার মতো পর্যায়ে পৌঁছে গেল। তখন কিন্তু আওয়ামী লীগের মূল কাঠামোর দায়িত্বটা শেখ মুজিবের উপর আসে, এবং নেক্সট সম্মেলনে তিনি পার্টির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তারপরের ধারাবাহিকতায় দেশের মানুষের জানা ৬২ শিক্ষা কমিশন আন্দোলন, ৬৮-তে আইয়ুব খানের দায়িত্ব গ্রহণ, ৬৬-র ৬ দফা আন্দোলন, ৬৯-এর গণ অভ্যুত্থান, ৭০-এর নির্বাচন, ৭১-এর মুক্তিযুদ্ধ, এই সব কিছু কিন্তু আওয়ামী লীগের নেতৃত্ব হয়েছে। এবং দেশ স্বাধীন হওয়ার পর স্বাধীন সার্বভৌম বাংলাদেশে নাগরিকের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষার সকল অধিকারকে নিশ্চিত করার জন্য একটি দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি আওয়ামী লীগ শুরু করলো। সেই সময় কিন্তু ১৯৭৫-এর ১৫ আগস্ট নির্মমভাবে বঙ্গবন্ধুকে হত্যা করা হলো। তার পরবর্তীতে কিন্তু ১৯৮১ সালের ১৭ই মে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনা বাংলাদেশে ফিরে এসে আওয়ামী লীগের হাল ধরেন, এবং ২১ বছর আন্দোলন সংগ্রাম করে আওয়ামী লীগকে ৯৬ সালে ক্ষমতায়
আনিয়ে মুক্তিযুদ্ধের চেতনার ধারাবাহিকতা শুরু করলেন। এই ধারাবাহিকতায় কিন্তু শেষ পর্যন্ত তাকে অন্তত 19 বার মৃত্যুর মুখোমুখি হতে হয়েছে, কিন্তু অপ্রতিরোধ্য গতিতে দুর্গম পথ পরিক্রমায় আওয়ামী লীগকে নিয়ে এগিয়েছেন শেখ হাসিনা। অতীতেও কিন্তু বঙ্গবন্ধুকে ফাঁসি দেওয়ার চেষ্টা করা হয়েছে, বঙ্গবন্ধুর অবর্তমানে শেখ হাসিনাকে বারবার হত্যার চেষ্টা করা হয়েছে, কিন্তু বাঙালির অধিকারের প্রশ্নে বঙ্গবন্ধু, শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতৃত্ব কখনো কিন্তু আপোষ করেন নাই। আওয়ামী লীগকে অনেক সময় ভাঙার চেষ্টা করা হয়েছে। আপনি দেখুন, আমেনা খাতুন আওয়ামী লীগ থেকে বিভাজিত একটি অবস্থান নিয়ে এলো। মিজানুর রহমান চৌধুরীর নেতৃত্বে আওয়ামী লীগের একটা বিভাজন হয়েছিল। আওয়ামী লীগের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরে আসার পরেও কিন্তু বাকশাল নামক আলাদা একটা ফ্র্যাকশন হয়েছিল। ডক্টর কামাল হোসেন বেরিয়ে গিয়ে আর একটা সংগঠন করেছিলেন। আওয়ামী লীগের কোন কোন নেতা, দুই একজন নেতা আমি বলবো মারা গেছেন, ব্যারিস্টার কোরবান আলী সহ কেউ কেউ ক্ষমতার লোভে অন্যদিকে চলে গেছেন। বারবার আওয়ামী লীগকে নিঃশেষ করার চেষ্টা করা হয়েছে, কিন্তু ফিনিক্স পাখি যেমন যে তাকে একেবারে নিঃশেষ করার মতো অবস্থা প্রতিভাত হলেও সে একসময় আবার উঠে দাঁড়ায়। সেভাবে উঠে দাঁড়িয়ে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, মানুষের এই সাংবিধানিক অধিকারটা নিশ্চিত আওয়ামী লীগ করেছে। সেজন্য আওয়ামী লীগকে আমি বলি একটি রাজনৈতিক দল না, আওয়ামী লীগ একটা ইনস্টিটিউশন, আওয়ামী লীগ একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান বুড়ো হলে দুর্বল হয়ে যায়। আর আওয়ামী লীগ 71 বছর বয়সে এসে একটি পরিণত প্রতিষ্ঠানে পরিণত হয়ে আওয়ামী লীগ দেখিয়েছে যে আওয়ামী লীগের বিকল্প মানুষের কল্যাণে, দেশের উন্নয়নে কেউ বিকল্প পরিচয় রাখতে পারেননি। আর একটা বিষয় আমি এখানে শেষ করি এই পার্টে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের 40 বছর সভানেত্রীর দায়িত্বে। অনেকবারই তিনি বলছেন আমি দায়িত্বে থাকবো না, অনেকবারই তিনি বলছেন যে অন্য নেতৃত্ব সৃষ্টি করো, কিন্তু মানুষ খুঁজে পেয়েছে তার ভিতরে আস্থার শেষ আশ্রয়স্থল। এবং তিনি যেভাবে পরিশ্রম করতে পারেন, তিনি যেভাবে সততা দেখাতে পারেন, তিনি যেভাবে গোটা জাতিকে সামনে নিয়ে এগোতে পারেন, দলের ভিতর মত পার্থক্য থাকলে সকলকে নিয়ে এগোতে পারেন, দলের বাইরেও যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে তাদেরকেও সরকারি নিয়ে, দলে নিয়ে, সকলকে নিয়ে তিনি যেভাবে এগোতে পারেন, এই এগোবার জায়গায় একটি অনন্য উচ্চতায় পৌঁছেছেন শেখ হাসিনা। সেজন্য আমি এই পার্টে বলবো বাংলাদেশ আওয়ামী লীগ, বঙ্গবন্ধু এবং শেখ হাসিনা অবিচ্ছেদ্য একটি সত্তায় পরিণত হয়েছে। সেই সত্তাটার নাম হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। সেটাই হচ্ছে মানুষের আশ্রয়ের শেষ স্থল, সেটা হচ্ছে মানুষের আশা ভরসার জায়গা, সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনার জায়গা। যে জায়গায় দাঁড়িয়ে আজকে কেউ না খেয়ে থাকে না, যে জায়গায় দাঁড়িয়ে কেউ বিবস্ত্র অবস্থায় থাকে না, যে জায়গায় দাঁড়িয়ে কোনো বাচ্চা স্কুলে টাকা দিতে পারবো না সেজন্য স্কুলে যেতে পারবে না, সেই অবস্থা হয় না। সেই জায়গায় দাঁড়িয়ে কেউ বলতে পারে না দাম্ভিকতার সঙ্গে যে আমি অপরাধ করেছি, কেউ আমার বিচার করতে পারবে না। সেখানেই কিন্তু মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী যুদ্ধাপরাধীদের বিচার হয়, সেখানে কিন্তু বঙ্গবন্ধুর খুনিদের বিচার হয়, জেল হত্যার আসামিদের বিচার হয়, রাজনৈতিক হত্যাকাণ্ডের বিচার হয়। অনেকে বলতে আমি রাজনীতি করি, আমাকে কেউ ছুঁইতে পারবে না, সাবেক প্রধানমন্ত্রীও দুর্নীতি করলে তার বিচার হয়। এই দৃষ্টান্ত দেখাবার যে প্রতিষ্ঠানটি, সেই প্রতিষ্ঠানটি আর বাংলাদেশ এবং এর সঙ্গে বঙ্গবন্ধু এবং শেখ হাসিনা একটি অবিচ্ছেদ্য সত্তায় পরিণত হয়েছে। সেজন্য আওয়ামী লীগের একজন কর্মী হতে পেরে আমি মনে করি আমরা গর্বিত, গৌরবান্বিত। এই সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু আমাদের জন্য দিয়েছেন। জি, আমি আসছি মাননীয় মন্ত্রী আপনার কাছে। আমি আব্দুর রহমান আপনার কাছে যেতে চাই। রহমান ভাই নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? জি। রহমান ভাই, আপনি একটি দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন অনেকদিন যাবতে। আপনি সংসদ সদস্য বেশ কয়েক বছর দায়িত্ব পালন করেছেন। আজকের এই দিনে এসে আপনি আওয়ামী লীগকে কিভাবে মূল্যায়ন করতে চান? আওয়ামী লীগকে মূল্যায়ন করতে চাই এক কথায় বলতে গেলে যে আওয়ামী লীগের রাজনীতির সংস্কৃতি হলো মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের সুখ দুঃখের সঙ্গে জড়িয়ে থাকা। এটাই হলো আওয়ামী লীগ রাজনীতির মূল সংস্কৃতি। এবং আওয়ামী লীগের জন্মলগ্ন থেকে এ অবধি প্রতিটি সংগ্রাম, আন্দোলন, সংকট, সম্ভাবনায় এবং উপার্জনে, অর্জনে সবকিছুতেই বাংলাদেশ আওয়ামী লীগ মানুষের কথা মাথায় রেখেই, মানুষের কথা চিন্তা করেই আওয়ামী লীগ আজকে 71 বছরে পা দিয়েছে। এবং এই 71 বছরে পা দিবার ইতিহাসে
অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে যেই নামটি স্মরণ না করলেই নয়, এবং যেই নামটির সঙ্গেই দলের একটা অভিন্ন সত্তা জড়িয়ে আছে, তিনি আর কেউ না, তিনি আমাদের পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এবং তিনি এই দলকে সেদিন একটা প্রতিবাদী অন্যায়ের বিরুদ্ধে সংগঠন হিসেবে সংগঠিত করে মানুষের দুঃখ দুর্দশা, মানুষের অধিকার নিশ্চিত করবার প্রয়াস নিয়ে তিনি এই দলকে এগিয়ে নিয়ে আসেন। এবং উপর্যুপরি এই দলকে সাথে নিয়েই কিন্তু তিনি বাঙালি জাতির অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে প্রথমে ভাষা আন্দোলন, তারপর ৬২ সালের হামিদুর রহমান শিক্ষা কমিশন রিপোর্ট বাতিল আন্দোলন, ৬৬-র ৬ দফা, ৬৯-এর গণ অভ্যুত্থান, ৭০-এর সাধারণ নির্বাচনে মানুষের ম্যান্ডেট নেওয়া এবং ৭১ সালে মুক্তিযুদ্ধ সংগঠিত করা। এবং অবশেষে এই দেশের মানুষকে একটা স্বাধীন জাতি হিসেবে বিশ্বের মানুষের কাছে পরিচয় করানো, একটা স্বাধীন মানচিত্র দেওয়া, স্বাধীন পতাকা দেওয়া। এবং শুধু তাই না, এই দেশের মানুষের মুখে হাসি ফোটানো এবং তাদের মুক্তি দেওয়ার লক্ষ্যেই বঙ্গবন্ধু এই আওয়ামী লীগকে তিনি ১৯৭৫ সালের 15ই আগস্ট পর্যন্ত ধরে রেখেছিলেন। এবং তার হৃদয় বিদারক হত্যাকাণ্ডের মধ্য দিয়ে এই আওয়ামী লীগকে নিঃশেষ করবার জন্য, এই দলের ইতিহাসকে মুছে দেওয়ার জন্য সেদিন নিষ্ঠুর পাষাণেরা কত না চেষ্টাই করেছিল, এবং সেদিন কত না বর্বরোচিত ইতিহাসই রচিত হয়েছিল এই বাংলাদেশে। কিন্তু ইতিহাস সত্যকেই ঘুরে ফিরে সামনে নিয়ে আসে এবং সেই ৭৫ পরবর্তী অন্ধকার যুগকে কাটিয়ে ৮১ সালের ১৭ই মে আমাদের প্রাণপ্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, যিনি আজকে তার সেই বাবার অসমাপ্ত স্বপ্ন এদেশের মানুষের মুখে হাসি ফোটানোর জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন, নিরলস ভাবে পরিশ্রম করে যাচ্ছেন এবং অবিরাম তিনি তার জীবনের ২১ বারের মতো ঝুঁকি নিয়েছেন, মৃত্যুকে পায়ের ভিত্ত করেছেন এই তার বাবার স্বপ্ন পূরণের জন্য, এই দেশের দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবার জন্য। সুতরাং সেই আওয়ামী লীগ আজকে ৭১ বছরে পা দিয়েছে এবং এই আওয়ামী লীগের গৌরবোজ্জ্বল ইতিহাস সবসময়ই মানুষের কল্যাণেই এবং মানুষের উত্তরোত্তর তাদের জীবন মান উন্নয়নের জন্য কাজ করে গেছে এবং আজও সেই ধারা অব্যাহত রয়েছে। এবং আমরা আজকে জি, রমন ভাই, আপনি আমাদের সাথেই থাকেন। আমরা আবারও আসছি আপনার কাছে। আমি একটু চলে যেতে চাই বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, আপনার কাছে যেতে চাই যে ৭১ বছরে আজকে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছে বাংলাদেশ বলে আমরা বিশ্বাস করি। জি, রমন ভাই, আমি আসছি আপনার কাছে। জি, জি, দিনটি ২৩শে জুন, এটি শুধু বাংলাদেশের ইতিহাসেই নয়, সারা পৃথিবীর ইতিহাসে একটি লাল আক্ষরিক দিন। এই জন্য
যে আজ থেকে নয়, 1756 খ্রিস্টাব্দের 23শে জুন পলাশির যুদ্ধে বাঙালির স্বাধীনতা হস্তগমিত হয়েছিল। ঠিক তারপরে 198 বছর পরে ঢাকা শহরে জন্মেছিল এক মহাশক্তি, যার নাম আওয়ামী লীগ, যে কিনা সেই পরাজিত জাতিকে আবার নতুন করে স্বাধীন বানিয়েছিল, যেই দলটি আবার স্বাধীন বানিয়েছিল 1971 সালে। 1949 সনে আওয়ামী মুসলিম লীগ তখন নাম ছিল এটি। এর জন্ম হয় ঢাকা শহরেই গার্ডেনে। তখন নেতা ছিলেন, এর সভাপতি ছিলেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী সাহেব, শামসুল হক সাহেব ছিলেন সাধারণ সম্পাদক। কিন্তু এর পিছনে যে মূল চালক শক্তি সেটি কিন্তু ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি ওই সময়টিতে জেলখানায় ছিলেন। এখানে উল্লেখযোগ্য, উনি তার জীবনের একটি বৃহৎ অংশ জেলে কাটিয়েছেন। নেলসন ম্যান্ডেলা ছাড়া এত অধিক সময় রাজনৈতিক কারণে কেউ জেলখানায় কাটে। উনি 1947 সনেই কিন্তু এটা প্রমাণিত হয়ে গেল যে জিন্নাহ এবং মুসলিম লীগের প্রদান করা তথাকথিত দ্বিজাতি তত্ত্ব ছিল ভুয়া। কারণ 1947 সনে যেখানে সরওয়ার্দী সাহেবের মুখ্যমন্ত্রী হওয়ার কথা ছিল তদানীন্তন পূর্ব পাকিস্তানের, সরওয়ার্দী সাহেবকে না করে তারা বানালো উর্দু ভাষী খাজা নাজিবুদ্দিনকে, যার সাথে বাংলার মানুষের আদৌ কোনো যোগাযোগ ছিল না। তখনই প্রমাণিত হয়ে গেল যে এই দ্বিজাতি তত্ত্ব, তথাকথিত দ্বিজাতি তত্ত্ব ছিল একটি ভুয়া, যে কথাটি মৌলানা আজাদের মতন একজন ধর্মীয় নেতাও কিন্তু বলেছিলেন যে এটি একটি ফলস জিনিস, একটি ভুয়া জিনিস। এবং 48 সনে এটি আরো পরিষ্কার হয়ে গেল। তখন থেকে কিন্তু যারা প্রগতিশীল রাজনীতি করতেন বাঙালিদের মধ্যে, মৌলানা ভাসানী, আমাদের বঙ্গবন্ধু, আমাদের জাতির জনক বঙ্গবন্ধু সহ অন্যান্য যারা প্রগতির রাজনীতি করতেন, তারা ধরে নিলেন যে পাকিস্তানের তথাকথিত দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে যে আনন্যাচারাল একটি কৃত্রিম রাষ্ট্রের সৃষ্টি হয়েছে, এই রাষ্ট্র বেশি দিন টিকবে না। মৌলানা আজাদও কিন্তু বলেছিলেন পাকিস্তান 25 বছরের বেশি টিকবে না। তো তখন শুরু হয়ে গেল বাঙালি জাতীয়তাবাদের পক্ষে কথাবার্তা, বাঙালিদের স্বার্থ নিয়ে আলাপ আলোচনা এবং তাদের স্বার্থে কি করা যেতে পারে সেই সব চিন্তা ভাবনা, যার শীর্ষে ছিলেন আর কেউ নন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 1952 সনে এটি আরো পরিষ্কার হয়ে গেল যখন জিন্নাহ সাহেব বললেন যে উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা, এবং সেদিন প্রতিবাদ করেছিলেন কে? এই বঙ্গবন্ধু শেখ, অন্যান্যদের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এবং উনি কিন্তু সেই 52 ভাষা আন্দোলনের সময় বঙ্গবন্ধু জেলখানা থেকে কিন্তু এই ভাষা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। এটা কিন্তু আজ ঐতিহাসিকভাবে প্রমাণিত সত্য হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। এরপরে 1954 নির্বাচন, সেখানেও আওয়ামী লীগের একটা বিরাট ভূমিকা ছিল। সেখানেও কিন্তু সেই নির্বাচনটিও ছিল কিন্তু বাঙালির স্বাধিকার অর্জনের জন্য। এখানে একটি কথা উল্লেখ করতে চাই যে 54 নির্বাচনে যুক্তফ্রন্ট অনেক ব্যবধানে জয়ী হয়েছিলেন। বঙ্গবন্ধু চাইলে কিন্তু তখন উনি পাকিস্তানের মন্ত্রী হতে পারতেন সরওয়ার্দী সাহেবের ক্যাবিনেটে 1957 সনে, কিন্তু বঙ্গবন্ধু কিন্তু কোনোদিন পাকিস্তানের মন্ত্রী হননি। এটা তার একটা ছিল, কি বলে, একটা কমিটমেন্ট ছিল যে উনি বাঙালি জাতির নায়ক, উনি বাঙালিদের স্বার্থ রক্ষার জন্য রাজনীতি করেন, উনি সেটাই করেন। এরপরে ছদফা আন্দোলন হলো, সেই ছদফা আন্দোলনে কিন্তু বুনিয়াদ প্রতিষ্ঠিত হয়ে গেল একটি স্বাধীন, অসাম্প্রদায়িক, ধর্মনিরপেক্ষ বাংলাদেশ সৃষ্টি। এর মধ্যে বলতে চাই, অরিজিনালি দলের নাম ছিল আওয়ামী মুসলিম লীগ, কিন্তু বঙ্গবন্ধু পা থেকে মাথা পর্যন্ত ছিলেন অসাম্প্রদায়িক এবং এই যে ধর্মনিরপেক্ষতার নীতিতে বিশ্বাসী। উনি ধর্মনিরপেক্ষতার নতুন যে সংজ্ঞা সেটি দিয়েছেন। উনি বলেছেন ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়, ধর্মনিরপেক্ষতা অর্থ হচ্ছে সমস্ত ধর্মের মানুষের সমান অধিকার তাদের নিজ নিজ ধর্ম পরিচালনার ব্যাপারে, যে কথা উনি
4 নভেম্বর 1972 সালে যেদিন সংবিধান রচিত হয়, সেদিন অত্যন্ত স্পষ্টভাবে বলেছিলেন। তার সেই 4 নভেম্বরের ভাষণে কিন্তু একটি ঐতিহাসিক ভাষণ, সেখানে স্পষ্ট করে বলে দিয়েছিলেন যে ধর্মনিরপেক্ষতার অর্থ কি এবং এর ফলে কি হবে। উনি পরিষ্কার বলে দিয়েছিলেন ধর্মের ভিত্তিতে কোনো রাজনীতি চলতে পারে না। ওনার সবচেয়ে বড় যে বিষয়টি ছিল সেটি উনি পরিষ্কারভাবে বলেছেন। ডেভিড ফ্রস্টের সাথে যে টেলিভিশনে ইন্টারভিউ হয়েছিল সেখানে উনি বলেছেন উনি দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে চান এবং এইটাই তার সবচেয়ে বড় উদ্দেশ্য। শুধু বাঙালি দুঃখী মানুষ নয়, উনি এটাও বলেছেন যে একজন মানুষ হিসাবে আমি সারা পৃথিবীর মানুষের কথা চিন্তা করি, বিশেষ করে নিষ্পেষিত মানুষের কথা চিন্তা করি। উনি জাতিসংঘে, উনি নন অ্যালাইন্ড কনফারেন্সের বৈঠকে, সম্মেলনে এবং বিভিন্ন জায়গায় উনি পরিষ্কারভাবে বলেছেন যে উনি সারা বিশ্বের দুঃখী মানুষের, নির্যাতিত মানুষের নেতা হিসাবে তাদের পক্ষে কথা বলতে চান এবং বাস্তবে উনি তিনি কিন্তু তাই করেছেন। সে সময় ভিয়েতনাম যুদ্ধ ছিল, ভিয়েতনাম যুদ্ধে উনি স্পষ্টভাবে ভিয়েতনামের যে মুক্তিকামী মানুষ জনতা তাদের পক্ষ অবলম্বন করেছেন। প্যালেস্টাইনের মুক্তিকামী জনতার পক্ষে উনি কথা বলেছেন। উনি অন্যান্য যেসব দক্ষিণ আফ্রিকায় যেসব দেশগুলো তখন স্বাধীনতা সংগ্রামে লিপ্ত ছিল তাদের পক্ষে কথা বলেছেন। কথা বলে উনি কিন্তু তখন সারা বিশ্বের একজন নেতা হিসাবে স্বীকৃতি পেয়েছেন। আজ বিশ্বে আমরা যদি 25-30 জন মানুষের কথা ভাবি যারা চিরদিন ইতিহাসে অম্লান হয়ে থাকবেন, তাদের মধ্যে কিন্তু বঙ্গবন্ধু অন্যতম। এবং যে বঙ্গবন্ধুর ব্যাপারে আমাদের বলার তেমন কিছু নেই, এই জন্য আমাদের এটা ধৃষ্টতা হবে, এই জন্য যে ফিদেল ক্যাস্ট্রোর মতো একজন মানুষ যে কিনা 1960-এর দশকে সারা পৃথিবীকে কাঁপিয়ে তুলেছিল, যে কিনা মার্কিন যুক্তরাষ্ট্রের নায়কদের রাতের ঘুম হারাম করে দিয়েছিল, সেই ফিদেল ক্যাস্ট্রো বলেছিলেন যে আমি হিমালয় পর্বত দেখিনি কিন্তু শেখ মুজিবকে দেখেছি। আরেকটি উদাহরণ দিচ্ছি, বঙ্গবন্ধু যখন নর্দার্ন কনফারেন্সে গেলেন তখন তাকে দেখার জন্য সেই সময় বিশ্বের সবচেয়ে প্রতিষ্ঠিত নেতৃবৃন্দ, যাদের মধ্যে ছিলেন জোসেফ টিটো, যাদের মধ্যে ছিলেন নায়ার, যাদের মধ্যে আরো অনেক নেতৃবৃন্দ ছিলেন, তারা সবাই হুমড়ি খেয়েছিল বঙ্গবন্ধুকে এক নজর দেখার জন্য। তখন বিশ্বের যে কজন প্রতিষ্ঠিত নেতা ছিলেন যাদের ভয়ে সমস্ত বিশ্ব কাঁপত, তাদের মধ্যে ছিলেন ফিদেল ক্যাস্ট্রো, ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী কিন্তু গভীরভাবে শ্রদ্ধা করতেন বঙ্গবন্ধুকে, আর ফিদেল ক্যাস্ট্রোর কথা তো বলেইছি। তো উনি এইভাবে হয়ে গেলেন একজন বিশ্ব নেতা। উনি যে শুধু বাঙালির নেতা, বাংলাদেশের নেতা তা নন, উনি সারা বিশ্বেরই একজন অতি কমিটেড একজন নেতা, যিনি মানুষের মঙ্গলের কথা ভাবতেন। উনি ছিলেন একজন প্রগতিশীল মানুষ। ওনার আত্মা ছিল দুঃখী মানুষের জন্য, দুঃখী মানুষের সমাধানের জন্যই উনি কাজ করে গেছেন। এখানে আরেকটি কথা উল্লেখ করতে চাই, 1973 সনেই কিন্তু বঙ্গবন্ধু একটি কম্প্রিহেন্সিভ স্বাস্থ্য সেবা পরিকল্পনা নিয়ে এগিয়ে এসেছিলেন, যেটি প্রতিফলিত হয়েছিল প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। কিন্তু 75 সনে এই স্বাধীনতার বিরোধীরা, 1971-এর পরাজিত শক্তি, যারা চায়নি একটি ধর্মনিরপেক্ষ, একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ সৃষ্টি হোক, তারা দেশকে আবার আমি এই 75-এর গল্প আপনার কাছে আসবো। তারা আমি আবার ভাই আপনার হ্যালো এক্সকিউজ মি, আপনার কতক্ষণ চলবে? জি, আমি সেলিম আহমদ আপনার কাছে। হ্যালো রমন ভাই, আবার আপনি আর 10 মিনিট পরে আমি সেলিম ভাই আপনার কাছে একটু যেতে চাই। আমি বলছি যে আর কতক্ষণ চলবে এই একই মানে আমাদের এই আলোচনা আসলে মানে খুব দীর্ঘ হচ্ছে এবং আমার মনে হয় যে আমরা সকলেই রিপিটিশনের মধ্যেই যাচ্ছি এবং যত তাড়াতাড়ি সম্ভব। জি জি, আমরা বুঝতে পেরেছি। আমরা সেলিম আহমদ আপনার কাছে যাই,
এই সবকিছুর নেতৃত্বেই মাননীয় প্রধানমন্ত্রী, সেই বঙ্গবন্ধু থেকে মাননীয় প্রধানমন্ত্রীর সময়কাল পর্যন্ত সবকিছুতে অগ্রণী ভূমিকা রেখেছে বাংলাদেশ আওয়ামী লীগ। এই করোনার সময় শুরু দিন থেকে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশেই সারা বাংলাদেশের তৃণমূলের আওয়ামী লীগ নেতাকর্মীরা ঝাঁপিয়ে পড়েছে, সংক্রমণ রোধে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। আপনি করোনাকালীন সময় মাননীয় প্রধানমন্ত্রীর ভূমিকাকে যদি একটু স্মরণ করে দেন এই প্রতিষ্ঠাবার্ষিকীর নিয়ে। ধন্যবাদ। বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যে আলোচনা, এবং এটি আমরা এমন একটা সময় এই আলোচনাটা করছি মুজিব বর্ষের সময়, আমি আমার সূচনায় বাংলাদেশ আওয়ামী লীগ সম্পর্কে, বিশেষ করে বঙ্গবন্ধু সম্পর্কে দু একটি কথা খুব প্রাসঙ্গিক বলি। দেখুন, আসলে যে বাংলাদেশ আওয়ামী লীগ মানে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগের যে মুক্তি সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা এই দেশ স্বাধীন করেছি, একটি বিষয়ে আমি আইনের ছাত্র হিসেবে বলছি, আমি আসলে আন্তর্জাতিক আইন নিয়ে দীর্ঘদিন চর্চা করেছি। আমার যতটুকু আন্তর্জাতিক আইনের নলেজ সেখান থেকে বলছি। দেখুন, বঙ্গবন্ধুর যে মুক্তি সংগ্রাম এবং মুক্তিযুদ্ধ যে কনটেক্সটে, অর্থাৎ 40-এর দশক থেকে শুরু, তারপরে এই 71 পর্যন্ত এই যে মুক্তি সংগ্রাম ফলোড বাই লিবারেশন ওয়ার, এই পুরো কনটেক্সটটা কিন্তু বঙ্গবন্ধুর যে মুক্তি সংগ্রামের লিডারশিপটা, এটা কিন্তু তদানীন্তন অর্থাৎ ওই সময়কার যে বিশ্ব ব্যবস্থা তার বিরুদ্ধে ছিল। কথাটা এই জন্য বলছি যে দেখেন, এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে বাংলাদেশ সহ পৃথিবীর অনেক দেশ স্বাধীন হয়েছে। এই স্বাধীনতার বা মুক্তি সংগ্রামের একটা কনটেক্সট ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1941 সালে আটলান্টিক কনফারেন্সে রুজভেল্ট এবং চার্চিল অর্থাৎ ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র একটি চুক্তি স্বাক্ষর করেছিল, যেটা আটলান্টিক কনফারেন্স নামে পরিচিত, আগস্ট 1941। সেখানে তারা দুজন কমিটমেন্ট করেছিল যে পৃথিবীর যে সকল দেশ বা জাতি তারা এখনো তাদের আত্মনিয়ন্ত্রণের অধিকার নেই, অর্থাৎ সেলফ ডিটারমিনেশনের অধিকার নেই, আমরা যদি এই যুদ্ধে জয়লাভ করতে পারি তাহলে আমরা তাদেরকে স্বাধীনতা দেব। যুদ্ধে জেতার পরে যুক্তরাজ্য সেখান থেকে সরে এসেছিল। সে বলছিল যে না, এখানে শুধুমাত্র এটা মিন করা হয়েছে জার্মানির, একদিকে জার্মানি, ইউরোপে জার্মানির দখলে যে সমস্ত দেশ, আর এশিয়াতে জাপানের দখলে যে সমস্ত দেশ, শুধুমাত্র সেই দেশগুলির স্বাধীনতার কথা আমরা বলেছিলাম। পরবর্তীকালে তার মধ্যে অনেক মিত্র বাহিনীর মধ্যে অনেক কনফ্রন্টেশন হয়। সেখানে বটম লাইনটা ছিল এই, যেটা আমাদের জন্য খুবই পার্টিনেন্ট, যে সিদ্ধান্ত হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের আগে যে সকল দেশ উপনিবেশ ছিল শুধুমাত্র তারাই স্বাধীনতা পাবে, অর্থাৎ ডিকলোনাইজেশন, অর্থাৎ কলোনি থেকে যে অবমুক্তকরণের যে অধিকার, তো সেখানে কিন্তু আমরা পড়ি না। কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে 1947 সালে ভারত এবং পাকিস্তান স্বাধীনতা লাভ করেছিল, খেয়াল করেন। সেজন্য বিশ্ব ব্যবস্থাটা ছিল ওই সময়ে যে স্বাধীনতার কথা, যে মুক্তি সংগ্রামের কথা বঙ্গবন্ধু বলছিল, সেটা তো এই যে বিশ্ব ব্যবস্থা যেটা ওই সময় তার বিরোধী ছিল। অর্থাৎ তারা দেখতে চেয়েছে যে এখানে তো ভারত স্বাধীন হয়েছে, পাকিস্তান স্বাধীন হয়েছে, বাংলাদেশ কোত্থেকে এলো। অর্থাৎ বিশ্ব ব্যবস্থার বিরুদ্ধে কিন্তু বঙ্গবন্ধু যে স্বাধীনতা লাভ করেছিল, এবং সেটা 1960-তে ইউএন চার্টারের পরে 1960 যে ইউএন একটা রেজলিউশন হয়েছিল, সেটাকেও আমরা বঙ্গবন্ধু বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছে। যে এটা শুধু যে একটা আমরা যে দেশীয় বা আঞ্চলিক শত্রুর বিরুদ্ধে যে যুদ্ধ করেছি সেটা নয়, আন্তর্জাতিক একটা বিশাল ব্যবস্থা সিস্টেমের বিপরীতে গিয়ে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছেন। আজকে আমি তো এটুকু বলতে চাই যে বাংলাদেশের এই বাঙালি জাতির স্বাধীনতা থেকে শুরু করে আজ পর্যন্ত আমরা জাতি হিসেবে যা পেয়েছি সবই কিন্তু বঙ্গবন্ধুর সময় এবং বঙ্গবন্ধুর দেয়া, আর বাকিটা তার কন্যা শেখ হাসিনার সময়। আপনার এই স্বাধীনতাকে টেকসই করার জন্য, খেয়াল করেন, স্বাধীনতা আমরা পেয়েছি, একে টেকসই করার জন্য পৃথিবীর অধিকাংশ দেশ এবং আন্তর্জাতিক সংগঠন বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল। এটা কার আহ্বানে? বঙ্গবন্ধুর আহ্বানে। এই দেশটাকে একটা টেকসই রাষ্ট্র হিসেবে গঠন করার জন্য বঙ্গবন্ধু মাত্র 9 মাসের মধ্যে একটা সংবিধান দিয়েছিল। পৃথিবীর ইতিহাসে 9 মাসে কোনো দেশ একটা পিএইচডি করতে লাগে 3 বছর ন্যূনতম সময়, এখন 5-6 বছর লাগে।
একটি জাতি তার আপনি জানেন আফ্রিকার অনেক দেশে সংবিধান প্রণয়ন করতে গিয়ে সিভিল ওয়ার হয়েছে। তো তারপর দেখেন এই আসল আসল কথা যেটা আমি বারবার মানে খুব গুরুত্ব দিয়ে বলছি, এই সংবিধানকে বাস্তবসম্মত নিষ্কণ্টক করার জন্য বঙ্গবন্ধু ইন্দিরা গান্ধীর সাথে যে চুক্তি করেছিলেন ফ্রেন্ডশিপ ট্রিটি, তার মাধ্যমে কিন্তু মাত্র 3 মাসের মধ্যে ভারতীয় সোলজার উইথড্র করেছিল। পৃথিবীর ইতিহাসে প্রাচীন যুগ থেকে আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে যুদ্ধ পরবর্তী অবস্থায় কোন বিজয়ী শক্তি বা মিত্র শক্তি তার সৈন্য প্রত্যাহার করেছে বাংলাদেশ ছাড়া পৃথিবীর দ্বিতীয় কোনো ঘটনা নেই। সে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যে সোলজার এখনো কিন্তু তাদের রেলিক্স এখনো রয়ে গেছে ইউরোপের বিভিন্ন জায়গায়। তারপর আমি যেটা বলছি, এদেশের অর্থনীতির ভিত গড়ার জন্য বঙ্গবন্ধু যে সমস্ত পলিসি নিয়েছেন, এবং মূল বিষয়টা হচ্ছে বঙ্গবন্ধু কিরকম দেশ দেখতে চেয়েছিলেন, তার স্বপ্ন কি ছিল বাংলাদেশকে নিয়ে, তার কিন্তু পুরোটাই তিনি এঁকেছেন আমাদের সংবিধানের। সেই সংবিধানের যে আমাদের দ্বিতীয় অধ্যায়, যেটা রাষ্ট্র পরিচালনার মূলনীতি, সেখানে কিন্তু বঙ্গবন্ধু তার যে মুক্তি সংগ্রামের প্রেক্ষাপটে বাঙালির জন্য যে সংগ্রাম করেছিলেন, প্রত্যেকটা যে কৃষক শ্রমিকের অধিকার, আপনার কাজের অধিকার, যে মানুষের যে মৌলিক প্রয়োজন অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এগুলো সহ যে মৌলিক উপকরণ আছে মানুষ হিসেবে বেঁচে থাকার জন্য, সবগুলোকে বঙ্গবন্ধু আমাদের সংবিধানে এগুলোকে মৌলিক মানবাধিকার হিসেবে স্বীকৃতি দিয়েছেন। তারপর অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করেছেন, যে শিক্ষা চিকিৎসা তার জন্য কোনো পয়সা দিতে হবে না। তার হচ্ছে যে শ্রমের অধিকার, অর্থাৎ কর্মটাকে তিনি একদিকে অধিকার বলেছেন, একদিকে কর্তব্য বলেছেন। অর্থাৎ এই রাষ্ট্রকে টেকসই করার জন্য যা যা করার দরকার তিনি সবই করেছেন। আরেকটা কথা আমি বলি, আমি শেষ করছি, যে আজকে যে বাংলাদেশে অর্থনীতির যে একটা উল্লম্ফন যেটা হয়েছে, সেটা কিন্তু বঙ্গবন্ধুর কারণে। 1975 সালে মৃত্যুর মাত্র 6 দিন আগে 9th আগস্ট 1975 বঙ্গবন্ধু মাত্র 17.86 কোটি টাকায় বাংলাদেশের বৃহৎ 5টি গ্যাস ফিল্ড, যেগুলো আপনার এই শেল কোম্পানির, বহুজাতিক কোম্পানির শেলের তত্ত্বাবধানে ছিল, সেগুলো কিনেছিলেন। এটাকে বলতে পারেন ন্যাশনালাইজেশন। একটি বিষয় যেটা আমি বলি, একটা শেষ করে দিচ্ছি, যে এই রাষ্ট্রকে পৃথিবীর অনেক দেশ স্বাধীন হয়েছে, স্বাধীনতার পর দেখেছে যে তার দেশ 100 বছরের জন্য, 75 বছরের জন্য লিজ দেয়া বহুজাতিক কোম্পানির কাছে। সেটাকে বঙ্গবন্ধু was the first statesman and Bangladesh was the first country to dismantle the lease-based ownership of the multinational companies over the country. যে বাংলাদেশের ন্যাচারাল রিসোর্স, তার উপরে যাতে বিদেশি বহুজাতিক কোম্পানির মালিকানা না থাকে। পুরো বাংলাদেশটা কিন্তু বিদেশি মালিকানাধীন ছিল ফিজিক্যালি, এই বহুজাতিক কোম্পানিগুলোর ওনারশিপ লিজ ছিল। সেই লিজটাকে বঙ্গবন্ধু অনুচ্ছেদ 143-এ এই আপনার ইজারা ভিত্তিক যে মালিকানা, সেটা বাতিল করেছে। এবং এইটা ওই সময় এই যে ইন্টারন্যাশনাল লতে এর যে লিগ্যাল কনসেপ্ট ভেরি আর্লি স্টেজে ছিল, কিন্তু বঙ্গবন্ধু সেটা বাস্তবায়ন করেছিলেন। আজকে তার সুফল আমরা পাচ্ছি। জি সেলভি, আসবো আপনার কাছে। রহমান ভাই, আপনার কাছে যেতে চাই যে 1975 সালে জাতির পিতাকে হত্যার পর দীর্ঘ সময় অন্ধকারে ছিল বাংলাদেশ। নানা দল বাংলাদেশকে পরিচালিত করেছে, কিন্তু ইতিহাসকে বিকৃত করেছে। প্রথম যখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার ক্ষমতায় আসে, মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে উজ্জীবিত করার চেষ্টা করে বঙ্গবন্ধু হত্যার বিচার ব্যবস্থা করা হয়, জাতীয় চার নেতা হত্যার বিচার ব্যবস্থা করে, মানবতা বিরোধী অপরাধীদের বিচার ব্যবস্থার কার্যক্রম শুরু হয়। পদ্মা সেতুর মতো কাজও মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশে নিজেদের অর্থায়নে হচ্ছে। সবকিছুই এখন উন্নয়নের মহাসড়ক। আপনি যদি একটু বিশ্লেষণ করেন আমাদেরকে। না, আপনাকে ধন্যবাদ। আসলে আমি অত্যন্ত সংক্ষিপ্ত ভাবেই আপনার এই প্রসঙ্গে দু একটি কথা বলে আমার কথা শেষ করব। আপনি নিশ্চয়ই আপনার মনে থাকবার কথা যে 1975 সালের 15ই আগস্টে বঙ্গবন্ধুকে হত্যা করবার মধ্য দিয়ে আসলে মূলত এই বাংলাদেশটাকেই হত্যা করা হয়েছিল, এবং যেই চেতনায় সমৃদ্ধ হয়ে বাঙালি জাতি 71 সালে অস্ত্র হাতে নিয়েছিল, সেই চেতনাকে হত্যা করা হয়েছিল।
মূল্যবোধকে হত্যা করা হয়েছিল এবং প্রকৃত অর্থে আমাদের এই জাতীয়তাবাদের যেই চেতনা, সেই চেতনাকে হত্যা করা হয়েছিল। তো সেই হত্যাকাণ্ডের পরে বাংলাদেশ টাকে মানে পেছনের দিকে ইতিহাসের চাকা ঘুরিয়ে দেবার একটা ব্যর্থ চেষ্টা করেছিলেন সেদিন জিয়াউর রহমান। এবং মূলত 1975 সালের 15ই আগস্টের যেই রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হয়েছিল, তার মূল জিয়াউর রহমান এবং সেদিন খুনি জিয়া এবং মোস্তাক, তারা দুজনেই কিন্তু বঙ্গবন্ধুর খুনের সঙ্গে জড়িত ছিল এবং তাকে হত্যা করার মধ্য দিয়ে মূলত পাকিস্তানের এই 71 সালের পরাজয়ের একটা প্রতিশোধ নেবার মূলত কাজটি তারা করতে চেয়েছিল। কিন্তু 1981 সালের 17ই মে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তিনি কষ্টের সাগর পাড়ি দিয়ে তিনি বুকে সেই অসহ্য বেদনা, স্বজন হারানোর বেদনা, তার পিতা মাতা ভাই হারানোর বেদনা, তাকে বুকে পাথর চাপা দিয়ে তিনি দেশে ফিরে আসলেন এবং দেশে এই প্রত্যাবর্তন করবার পরে লাখো জনতার মধ্যে সেদিন তিনি স্পষ্টই বলেছিলেন যে আমি আজকে রাজনীতিতে আমার আসবার কথা না, আমি একটা বিশেষ প্রেক্ষাপটে আমার পিতা হারানোর মধ্য দিয়ে আমি আপনাদের মাঝে এসেছি। শুধু আমার লক্ষ্য একটাই, যে আমার পিতার যেই আকাঙ্ক্ষা, তার যেই রাজনৈতিক অঙ্গীকার, তার সারা জীবনের রাজনৈতিক যে ত্যাগ তিতিক্ষা, হ্যাঁ, সেই সারা জীবনের রাজনীতির অঙ্গীকার পূরণের জন্যই, এই দেশের মানুষের মুখে হাসি ফোটাবার জন্যই আমি এসেছি। এবং তিনি যথার্থ অর্থেই কিন্তু প্রায় 39টি বছর দেখতে দেখতে চলে গেছে, তিনি সেই লড়াইটি করেছেন এবং সেই লড়াইটি করে আজকে বাংলাদেশকে উন্নয়নের মহাসড়ক এনেছেন। আজকে বাংলাদেশের 68,000 এই অন্ধকার গ্রামকে তিনি আলোকিত করেছেন। আজকের অবকাঠামোগত উন্নয়ন, অভাবনীয় উন্নয়ন তিনি উপহার দিয়েছেন এবং সামাজিক নিরাপত্তা বলয় এমনভাবে তিনি গড়ে তুলেছেন যে আজকে কোনো একটা মানুষ ভাত বিনে, কাপড় বিনে আজকে বস্ত্রহীন হয়েছে, আজকে খাদ্যাভাবে মারা গেছে, এমন কোনো নজির তার আমলে হয়নি। এবং পদ্মা সেতুর মতো এত বড় একটা দক্ষিণাঞ্চলের সঙ্গে গোটা ঢাকা শহরকে সংযুক্ত করা, এবং এই জায়গাটায় বিশ্ব ব্যাংক যেই রাজনৈতিক একটা খেলা শুরু করেছিল, ফাঁদ পেতেছিল, এবং সেই রাজনৈতিক খেলার সঙ্গে জড়িয়ে ছিল আমাদের দেশের এই একটা বিশেষ বিরোধী রাজনৈতিক দল, যারা সেদিন ওয়াশিংটন পোস্টে পর্যন্ত লিখেছিল যে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সাহায্য না দেবার জন্য। সেই দল জাতীয়তাবাদী এই বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সেদিন তারা এই ষড়যন্ত্রে লিপ্ত হয়ে এই পদ্মা সেতুতে কাজ শুরু হবার আগেই দুর্নীতি হয়েছে এই কথা বলে বিশ্ব ব্যাংককে দিয়ে অর্থ বন্ধ করে দেবার চেষ্টা করলো এবং চূড়ান্ত বিচারে সেই বিশ্ব ব্যাংক কিন্তু অর্থ বন্ধ করে দিয়েছিল। কিন্তু অত্যন্ত সাহসিকতার সঙ্গে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তিনি দৃঢ় আস্থা নিয়ে, বাংলার মানুষের প্রতি তার আস্থা ছিল, বিশ্বাস ছিল, তাই তিনি সেদিন বললেন যে প্রয়োজন হলে বাংলাদেশের মানুষ আজকে তারা তাদের সমস্ত সাহস দিয়ে, শক্তি দিয়ে, সামর্থ্য দিয়ে তাদের নিজস্ব অর্থে এই পদ্মা সেতু গড়ে তুলবে। এবং সেই পদ্মা সেতু আজকে দৃশ্যমান এবং ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমরা এই মহামারীর মধ্যেও, আমাদের এই করোনার মতো ভয়াবহ পরিস্থিতির মধ্যে
টক সাথে আছে। আমরা একটা বাস্তব জি, আমি যে ঘরের পাতার একটু discuss আহ, রূপায়ণের বাস্তব রূপায়ণের মধ্য দিয়ে আমরা নিশ্চয়ই এই পদ্মা সেতু আহ, আহ, কি কি বলে যে দৃশ্যমান করব এবং পদ্মা সেতু দিয়ে মানুষ যাতায়াত করবে। সুতরাং এক কথায় বলা চলে যে যদি শেখ হাসিনা না থাকতেন, যদি শেখ হাসিনা না আসতেন, এবং যদি শেখ হাসিনা আল্লাহর এই অশেষ রহমতে বেঁচে না থাকতেন, আজকে যেই বাংলাদেশ আমরা দেখি, আজকের যেই বাংলাদেশ আমাদের চোখের সামনে দৃশ্যমান, এই বাংলাদেশ কোনোদিন আমরা দেখতে পেতাম না। এবং আমাদের আল্লাহর কাছে হাজারো শুকরিয়া এবং তার কাছে কোটি কোটি বার আমরা শুকরিয়া আদায় করি যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আমাদের মাঝে তিনি বাঁচিয়ে রেখেছেন, তাকে শক্তি দিয়েছেন, সাহস দিয়েছেন, কাজ করবার উৎসাহ উদ্দীপনা দিয়েছেন, এবং সেই সাহস উদ্দীপনা নিয়েই তিনি বাংলার মানুষের মুক্তি, অর্থনৈতিক মুক্তি, বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের যেই পথ চলা, সেই পথ চলার ভিতর দিয়েই তিনি আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এবং ইনশাল্লাহ বঙ্গবন্ধু কাঙ্ক্ষিত স্বপ্নের সোনার বাংলাদেশ আমরা শেখ হাসিনার নেতৃত্বেই গড়ে তুলব। এবং আজকের এই আওয়ামী লীগের ৭১ বছরের এই বয়সী এই দলের এই জন্মদিনে দাঁড়িয়ে আমি এই কথাই বলতে চাই যে এই দল যেই রাজনৈতিক অঙ্গীকার নিয়ে, এই দলের নেতা বঙ্গবন্ধু যেই রাজনৈতিক অঙ্গীকার নিয়ে মানুষের কাছে দেওয়া, তার যেই রাজনৈতিক প্রতিশ্রুতি, তার যে রাজনৈতিক লড়াই, সেই লড়াই ইনশাল্লাহ এই বাঙালি জাতি জিতবে। এবং এই বাঙালি জাতি পৃথিবীর মধ্যে একটা উন্নত দেশ হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবার সময় খুব সামনেই, আমাদের খুব কাছাকাছি সময়ের মধ্যেই আমরা মাথা উঁচু করে দাঁড়াবো, এই বিশ্বাস আমি আজকের এই দিনে করতে চাই। এবং এটি আমি আজকের দিনে আপনাদের সকলকে বলতে চাই। জি, ধন্যবাদ। জি মাননীয় মন্ত্রী, আমি আপনার কাছে যেতে চাই যে আমি রহমান ভাইয়ের কথা সূত্র ধরে আপনার কাছে যেতে চাই, যদি মাননীয় প্রধানমন্ত্রী 1981 সালে দেশে ফিরে না আসতেন তাহলে হয়তো আজকে বাংলাদেশ উন্নয়নের মহাসাগরে সম্পৃক্ত হতে পারতো না। আপনি পিছনের ইতিহাসে যদি অবশ্যই বলবেন, কিন্তু তার কাছে আমি একটু যেতে চাই, আপনি যেহেতু একজন আইনবিদ, আপনার সেই জন্য বলছি যে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে, হত্যার বিচার আমরা হয়েছে, কিন্তু বঙ্গবন্ধুকে হত্যার পিছনে অন্তরালা যারা কাজ করেছেন তাদেরকে আসলে আইনের আওতায় বা বিচারের আওতানোর জন্য এক ধরনের দাবি উঠছে। আজকে প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে আপনি কতটুকু শক্তিশালী করতে চান সেই দাবিকে? দেখুন, আমাদের নেতা জনাব আব্দুর রহমান খুব চমৎকার করে ৭৫ প্রেক্ষাপট এবং পরবর্তী পরিস্থিতিগুলো বলেছেন। আমি একজন আইন অঙ্গনের ক্ষুদ্র মানুষ হিসাবে আমার কাছে যেটা মনে হয়, এবং বাংলাদেশের নাগরিক হিসাবে, যে বঙ্গবন্ধুকে হত্যা করা হয় 19৭৫-এর 15 আগস্ট। আসলে কিন্তু ব্যক্তি শেখ মুজিবকে হত্যা করা টার্গেট ছিল না, টার্গেট ছিল কিন্তু মুক্তিযুদ্ধের চেতনার আদর্শটাকে হত্যা করা। সেজন্যই কিন্তু বঙ্গবন্ধুকে হত্যা করার পরে আপনাদের যারা নতুন প্রজন্ম তারা হয়তো জানবেন কিনা, প্রথমেই কিন্তু রেডিওতে অ্যানাউন্স করা হয়েছিল বাংলাদেশকে ইসলামিক প্রজাতন্ত্র বলা হয়েছে, অর্থাৎ পাকিস্তানি স্টাইল। পরবর্তীতে কিন্তু ওই ইসলামিক প্রজাতন্ত্রটা ধরে রাখতে পারেনি। তার পরবর্তীতে দেখা গেল যে পাকিস্তানি স্টাইলের যেটা, যে ওই বাংলা আমরা বলতাম বাংলাদেশ বেতার, সেটাকে রেডিও বাংলাদেশ। আমরা বলতাম শুভেচ্ছা স্বাগতম, সেখানে কিন্তু এসে গেল আহলান সাহলান। আবার একই ভাবে দেখবেন আমাদের যে মূল চরিত্রের বাংলাদেশ জয় বাংলা বলা হতো, সেখানে কিন্তু বাংলাদেশ জিন্দাবাদ পাকিস্তানি স্টাইলে। এবং বঙ্গবন্ধুর যেদিন জানাজা হচ্ছে সেদিন কিন্তু একটি রাষ্ট্র আমাদেরকে স্বীকৃতি দিল। তাহলে এইরকম দাঁড়ায় যে তারা বোধহয় অপেক্ষা করছিল যে এই লোকটির মৃত্যু না হওয়া পর্যন্ত ওই দেশকে আমি স্বীকার করব না। এরপরে কিন্তু অনেকগুলো দেশ আমাদেরকে স্বীকৃতি দিল, তারা কিন্তু অপেক্ষা করছিল যে ব্যক্তি শেখ মুজিব না, একটি আদর্শিক শেখ মুজিব বিনাশ না হওয়া পর্যন্ত তারা বাংলাদেশকে মেনে নেবেন না। সেজন্য আমি বলছি যে অনলাইনে যে আদর্শিক জায়গাটাকে হত্যা করার যে টার্গেটটা ছিল, কিন্তু তারা ছিল নির্বোধ যে শেখ মুজিব অনলাইনে আছি, আপনার পরে ফোন করতেছি, যে তারা ভুল মনে করছিল যে একটি ব্যক্তি, কিন্তু
ব্যক্তি যখন প্রতিষ্ঠানে পরিণত হয় বা একটা আদর্শে পরিণত হয় তখন কিন্তু আদর্শকে নিঃশেষ করা যায় না। আজকে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী, এখন 100 বছর হতো, উনি বেঁচে থাকতেন কিনা আমরা জানি না, কিন্তু ওনার আদর্শটা কিন্তু অনন্তকাল ধরে টিকে থাকবে। সেই জন্য বলছি যে বঙ্গবন্ধুকে হত্যা করা টার্গেট ছিল না, টার্গেট ছিল আদর্শকে। তারপর আমরা মনে করেছি, আমি যেমন প্রায় জায়গায় বলি যে আমাকে যদি জিজ্ঞেস করে যে আওয়ামী লীগের ব্যর্থতা কি কিছুই নাই, আমি একটা কথা বলি, আওয়ামী লীগের একটি ব্যর্থতা অন্যতম, আমরা আমাদের প্রিয় জনক, জাতির জনককে আমরা রক্ষা করতে পারিনি। এই ব্যর্থতার দায় কিন্তু আওয়ামী লীগের একজন কর্মী হিসাবে আমি সহ আমাদের সকলকে বহন করতে হয়। এখন 75-এর পরে একটি এফআইআর এর সূচনা হয়েছিল, পরবর্তীতে কালে কিন্তু সেটাকে পার্লামেন্টে 1979 সালের 9 এপ্রিল জিয়াউর রহমান স্বাক্ষর করে ইনডেমনিটি অর্ডিন্যান্সকে আইনে পরিণত করেন। ডেটটা মনে রাখবেন, 1979 সালের 9 এপ্রিল। তখন জিয়াউর রহমান কিন্তু বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন। 6 এপ্রিল পার্লামেন্টে বিলটা পাশ হয়, জিয়াউর রহমান 9 এপ্রিল এটাকে স্বাক্ষর করেন। তখন কিন্তু বঙ্গবন্ধু হত্যার বিচারের কার্যক্রমের পথটা টোটালি রুদ্ধ হয়ে গেল। 96-তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে ওই বিলটাকে পার্লামেন্টে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেটাকে বাতিল করলেন। সেখানেই শেষ নয়, এই বাতিলের বিরুদ্ধে ব্যারিস্টার কোরবান আলী তাদের লয়ার ছিলেন, তাকে দিয়ে কিন্তু সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে তারা রিট করলেন। সেই রিট দীর্ঘদিন শুনানি হলো, দীর্ঘদিন শুনানি হওয়ার পরে কিন্তু হাইকোর্ট ডিভিশনের জাজমেন্টের বিরুদ্ধে তারা আবার অ্যাপিলের ডিভিশনে গেল। অ্যাপিলের ডিভিশনে দীর্ঘদিন যাবৎ অ্যাডহক একজন বিচারপতি না দেওয়ার কারণে বঙ্গবন্ধু হত্যার বিচারের পথ রুদ্ধ হয়ে যায়। তৎকালীন প্রধান বিচারপতি মাহমুদুল আমিন চৌধুরী তার বিদায়ের সময় এই কথাগুলো বলে গেছিলেন যে আমি অনেকবার একজন অ্যাডহক বিচারপতি নিয়োগের কথা বলছি, বিচারপতি নিয়োগ দেয়নি। এভাবে কিন্তু বঙ্গবন্ধু হত্যার কার্যক্রম বিলম্বিত হলো। এখন মৌলিক যে কথাটা, এই কজনই তো বঙ্গবন্ধুকে হত্যা করে নাই, এর পিছনে অনেকে ছিলেন। সেই মাস্টার মাইন্ড যারা, কনস্পাইরেটর যারা, তাদের অনেকটি কিন্তু আমরা বিচারের আওতা আনতে পারিনি, তাদের অনেক কিন্তু বেঁচে নাই। আরো একটা পেইনফুল পার্ট আমার সারা জীবন মনে থাকবে, শাহ মুয়াজ্জেম, তাহিরউদ্দিন ঠাকুর সহ কয়েকজনের বিরুদ্ধে প্রসিডিংস আসলো, কিন্তু দেখা গেল যে তাদেরকে ফাইনাল রিপোর্ট আসলো, তাদেরকে ডিসচার্জ করে দেওয়া হলো। তার বিরুদ্ধে এবিএম বাইজিদ নামক একজন লয়ার সুপ্রিম কোর্টে একটা রিভিশন অ্যাপ্লিকেশন ফাইল করেছিলেন। তখন মনে করা হলো যে এই রিভিশনটাকে যদি এখানে কন্টিনিউ করা হয় তাহলে বিচারের পথটা আরো রুদ্ধ হয়ে যায় কিনা, তাকে নিরুৎসাহিত করা হলো যে না, এটা তুমি যাবে না। এর পরবর্তীতে জোবাইদা রশিদ, কর্নেল রশিদের স্ত্রী, তিনি ডিসচার্জে সুপ্রিম কোর্টে আরেকটি মামলা করলেন, বঙ্গবন্ধু হত্যা মামলা, বিচার কার্যক্রম আবার স্থগিত হয়ে গেল। সেই জোবাইদা রশিদকেও কিন্তু খালাস করে দেওয়া হলো। এই ধারাবাহিকতার ভিতর থেকে কিন্তু আমরা গুটি কয়েক ব্যক্তির বিচার সম্পন্ন করতে পেরেছি। আমাদের মাননীয় বিচারপতি এইচ.এম. শামসুদ্দিন চৌধুরী এই বিচার কার্যক্রমে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। সেই সময় তিনি এখানে আছেন, আমি তাকে উইটনেস করে বলছি, আমরা একটা প্রতীকী বিচার করেছি, যারা প্রত্যক্ষভাবে হত্যায় জড়িত ছিল তাদের বিচার করেছি, কিন্তু বঙ্গবন্ধু হত্যাকাণ্ড কিন্তু একদিনে শুরু হয় নাই। 1972 সনে কনস্পিরেসি শুরু হলো, 1974 সনে কর্নেল রশিদরা তৎকালীন সময় আমেরিকান হাই কমিশনে গিয়ে তারা সেখানে অস্ত্র চাইলো। এই ধারাবাহিকতায় দীর্ঘ কনস্পিরেসির মধ্য থেকে কিন্তু বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। সেই কনস্পিরেসিতে প্রত্যক্ষ পরোক্ষভাবে যারা জড়িত ছিল তাদের বিচার কিন্তু আমরা করতে পারিনি। আমি এ দেশের একজন নাগরিক হিসাবে, বঙ্গবন্ধুর সৃষ্ট স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসাবে আমি মনে করি এখনো সময় রয়েছে, প্রয়োজনে সাপ্লিমেন্টারি চার্জশিট হবে। ফৌজদারি কার্যবিধির 173-এর B1-এর B ধারা অনুযায়ী যে কোনো সময় সাপ্লিমেন্টারি চার্জশিট হতে পারে। যারা কনস্পিরেসির সঙ্গে জড়িত ছিল তাদের বিচার করা উচিত। আমরা প্রয়োজনে আইনকে সংশোধন করে যারা মারা গেছে তাদের সম্পর্কে আমরা অভিযোগটা এনে তাদের হয়তো ফাঁসিতে ঝোলাতে পারবো না, কিন্তু তাদের দোষী সাব্যস্ত করতে পারবো। এই আইন সংশোধন করার ভিতর থেকে আমি মনে করি জাতির কাঁধে যে কলঙ্কটা রয়েছে বঙ্গবন্ধু হত্যার, সেখানে প্রত্যক্ষ পরোক্ষভাবে যারা জড়িত ছিল, এমনকি যারা সুবিধাভোগী ছিল, আমি তো মনে করি এই সুবিধাভোগীরাও এই হত্যাকাণ্ডের বৃহত্তর পরিসরের যে দায়, সেই দায়ের ভিতর আসে। সেই সুবিধাভোগীর ভিতর তো জিয়াউর রহমান ছিল। আমি একটা উদাহরণ আপনাকে বলি, সেনাবাহিনীতে যখন কেউ কমিশন অফিসার হয় তাকে শপথের দিন কিন্তু বলতে হয় যে মহামান্য রাষ্ট্রপতি এবং সংবিধানকে আমার জীবনের বিনিময়ে হলে আমি রক্ষা করব। তাহলে জিয়াউর রহমান এই ওথটা নিয়েছিলেন। এখন অ্যাকর্ডিং টু দ্য স্টেটমেন্ট অফ ফারুক রশিদ, তারা জিয়াউর রহমানের কাছে গেল, জিয়াউর রহমান বললেন গো অ্যাহেড। গো অ্যাহেড এর বাংলাটা হলো এগোই যাও।
তাহলে সঙ্গে শপথে ছিল তিনি রাষ্ট্রপতিকে রক্ষা করার জন্য জীবন উৎসর্গ করবেন, তিনি করলেন খুনিদেরকে এগিয়ে যেতে বললেন। তাহলে তো শপথ ভঙ্গ করা এবং খুনে প্ররোচিত করা, খুনের সঙ্গে সম্পৃক্ত পরোক্ষভাবে হওয়ার জন্য, জিয়াউর রহমান তো খুনি, যেটা রহমান বই বললেন। অনেকে জিয়াউর রহমানের খুনি বলে কই জিয়া খুন করছে কেউ দেখছেন? এই যে আমি যে লিঙ্ক অফ চেইনটা বললাম, এখানে কি জিয়াউর রহমানকে আমাদের আইনে কিন্তু 117 ধারা রয়েছে, 109 ধারা রয়েছে দণ্ডবিধিতে, যে প্রত্যক্ষ পরোক্ষ ভাবে যদি সম্পৃক্ততা থাকে তাহলে সেও অপরাধী হবে। পুরান ঢাকার এক কমিশনার খুনের কনস্পিরেসি করে দেশের বাইরে চলে যেতেন, তাকে আর কেউ ধরতে পারতো না। যখন একজন আসামি 164 স্টেটমেন্ট দিলেন তখন কিন্তু তিনি ধরা খেলেন। এই জন্য যে আইনটি আমাদের বাংলাদেশে এখনো বিদ্যমান দণ্ডবিধি, সেই দণ্ডবিধির 109, 117 ধারায়, 114 ধারায় সরাসরি ভাবে জিয়াউর রহমানকে সম্পৃক্ত করার মতো তথ্য উপাত্ত রয়েছে। এই জন্য আমি আশা করি যে তাদের বিচারের মুখোমুখি করা উচিত। জি, মাননীয় মন্ত্রী, আপনার কথা সূত্র ধরে আমি বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক আপনার কাছে যেতে চাই। আপনার বিভিন্ন গণমাধ্যমে বলেছেন যে বঙ্গবন্ধুকে যেদিন হত্যা করা হয়েছিল সেদিন হত্যা করার পর যখন জিয়াউর রহমানের কাছে প্রশ্নটি যায় যে বঙ্গবন্ধু হত্যা করা হয়েছিল, তিনি বলেছিলেন যে সো হোয়াট। আপনার মুখ থেকে সেই শব্দগুলো আমি আসলে শুনতে চাই। না, এটা ঠিক আমার মুখ থেকে নয়, এটা সাক্ষীদের মুখ থেকে যে কথাগুলো আমরা পেয়েছি। মাননীয় মন্ত্রী সমর রেজাউল করিম সাহেব বলেছেন যে আমি বঙ্গবন্ধু হত্যা মামলা হাইকোর্টে যখন আসলো আমার সুযোগ হয়েছিল প্রসিকিউশন টিমের একজন হিসেবে কাজ করার, সুতরাং সাক্ষ্যগুলো সব পর্যালোচনা করার সুযোগ আমার হয়েছে। এইখানে 15 নম্বর সাক্ষী হিসাবে যিনি সাক্ষ্য দিয়েছিলেন উনি বলেছেন যে ওনাকে যখন শফিউল্লাহ সাহেব ডাকলেন তার বাসায়, উনি তখন শফিউল্লাহ সাহেবের বাসায় যাওয়ার আগে জিয়াউর রহমানের বাড়িতে নেমেছিলেন। নেমে দেখলেন জিয়া একেবারে ফিটফাট অবস্থায়, শেপ টেপ করে একদম রেডি। ধারণাটা এই যে উনি রাতে ঘুমাননি, যেটা পরিষ্কার বোঝা গেছিল। তখন যখন সাহেব জিয়াউর রহমানকে বললেন যে জাতির পিতাকে তো হত্যা করা হয়েছে, তখন জিয়াউর রহমান সাহেব বলেছিলেন সো হোয়াট, ইংরেজিতে বলেছিলেন। উনি কিন্তু বাংলা খুব একটা ভালো জানতেন না, লিখতে তো পারতেনই না, এমনি তথ্য বাংলা খুব, কারণ ওনার জীবনটা কেটেছে কিন্তু শোনা যাচ্ছে না। জি, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, আপনার কানেকশন হয়তো সমস্যা ইউনিফর্ম এবং ফুললি শেপ, একেবারে তৈরি, যার থেকে শফিউল্লাহ সাহেব এই মন্তব্যে এই বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, আমি আবারও আপনার কাছে, সেলিম মোহাম্মদ, আমি আপনার কাছে যেতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী না থাকলে পথ হারাবে বাংলাদেশ। আমরা এটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি থাকেন তাহলে হয়তো সঠিক পথে হাঁটবে এই বাংলাদেশ। আপনি কিভাবে দেখতে চান এই করোনাকালে মাননীয় প্রধানমন্ত্রী যেসব উদ্যোগ নেওয়া হচ্ছে, জনপ্রশাসন মন্ত্রণালয় যেগুলো বাস্তবায়ন করছে, সবকিছু মিলে কোন পথে হাঁটছে আসলে করোনা যুদ্ধ বাংলাদেশ? এবং দেখুন, এই যে করোনার যে পরিস্থিতি, আমরা সবাই জানি যে পৃথিবীর সৃষ্টির পর থেকে এরকম জাস্টিস মানিক সাহেব কথা বলছেন। তুমি জিজ্ঞেস করো তো মানিক ভাই, আমরা আবারও আসবো আপনার কাছে, আমরা একটু সেলিম ভাইয়ের কথা শুনতে যাচ্ছি। জি, যে কথাটা বলছিলাম যে পৃথিবীর সৃষ্টির পর থেকে মানব জাতি এরকম সংকট আর দেখেনি। এবং আমি আমার এইটুকু শেষ করি। তখন শফিউল্লাহ সাহেব বলেছিলেন হামিদকে তুমি জিজ্ঞেস করো যে এই দুজন জুনিয়র অফিসার যারা তখন অফিসার ছিল না, যাদেরকে সামরিক বাহিনী থেকে পদচ্যুত করা হয়েছে, তারা কেন এখানে টেনিস খেলতে আসে? তখন কর্নেল হামিদ তাদেরকে এই কথা জিজ্ঞেস করার পরে ডালিম বলেছিল যে আমরা জিয়াউর রহমানের নিমন্ত্রণে এখানে এসেছি। এটা কিন্তু বঙ্গবন্ধু হত্যার
কিন্তু আগে থেকে। যার থেকে অত্যন্ত পরিষ্কার যে কথা মাননীয় মন্ত্রী সমর জাল করিম সাহেব বলেছেন, যেটা রহমান সাহেব বলেছেন অত্যন্ত স্পষ্টভাবে, যে আসল বঙ্গবন্ধু হত্যার মূল নায়ক কিন্তু ছিল, মূল খলনায়ক কিন্তু ছিল জিয়াউর রহমান মোস্তাক। তাদের নির্দেশেই এই কয়েকজন মেজর কর্নেল বঙ্গবন্ধুকে ব্যক্তিগতভাবে হত্যা করেছে, কিন্তু এর নীল নকশা প্রণয়ন করেছিল কিন্তু জিয়াউর রহমান। এর জন্য আমি অ্যাডভোকেট সমর জাল করিম সাহেব অত্যন্ত যৌক্তিকভাবে এবং সঠিকভাবে বলেছেন যে আমাদের দেশে এবং যে বড় কথা যে দাবিতে আজকে উঠেছে যে এমন একটি উচ্চ ক্ষমতা সম্পন্নতার আসল চাবিকাঠি নেড়েছিল জিয়াউর রহমান মোস্তাক, চাষি তাহেরউদ্দিন। জি, হিজাবুদ্দিন শামসুদ্দিন চৌধুরী মানিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আবার আপনার কাছে জি সেলিম ভাই আপনার কাছে জি। আচ্ছা, আমি যেটা বলছিলাম যে এই করোনা পরিস্থিতি যেটা সৃষ্টি হলো, এখানে দেখুন আপনি যদি একটা, আমরা তো সবাই প্রতিদিন বিবিসি, সিএনএন এবং অন্যান্য গণমাধ্যম দেখছি। পৃথিবীর খুব কম দেশই আছে এত কম্প্রিহেন্সিভলি সরকার প্রধান এবং রাষ্ট্রপ্রধান এভাবে পরিস্থিতি মোকাবেলা করেছে। মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সিং, আজকে যে আমরা যে ভিডিও কনফারেন্সটা করছি, যেটা ওয়েবিনার অনলাইনের মাধ্যমে, বাংলাদেশের একটা তৃতীয় বিশ্বের একটা দেশ, বাংলাদেশের রাষ্ট্রপ্রধান কিন্তু গত কয়েক বছর ধরে এই মাধ্যমটাই ব্যবহার করছেন, এবং যে ডিজিটাল বাংলাদেশের সুফল বাংলাদেশের মানুষ এখন পাচ্ছে। যে কথাটা বলছিলাম, এই করোনা পরিস্থিতিতে পৃথিবীর আপনার অনেক শক্তিধর পরাক্রমশালী রাষ্ট্র, অত্যন্ত নিউক্লিয়ার পাওয়ার সমৃদ্ধ রাষ্ট্রকে আমরা দেখেছি, তারা কিন্তু তাদের পুরো স্বাস্থ্য ব্যবস্থা, তাদের অর্থনীতি বিপর্যস্ত হয়েছে। আমেরিকার অবস্থা দেখেছেন, ফ্রান্সের অবস্থা দেখেছেন, ব্রিটেনের অবস্থা দেখেছেন। সেখানে আমাদের রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা অত্যন্ত দৃঢ়তার সাথে, অত্যন্ত কঠিন মনোবল নিয়ে তিনি পরিস্থিতি মোকাবেলা করছেন। প্রথম যে ক্ষতিগ্রস্ত যেসব মানুষগুলো, সেটা হচ্ছে আমাদের প্রান্তিক জনগোষ্ঠী, যারা ভালনারেবল সেকশন অফ দ্য সোসাইটি, কর্মহীন মানুষ, যারা কাজ করতে পারছে না, দিনমজুর, রিক্সা চালক, ভ্যান চালক, শ্রমিক, যারা দৈনিক ভিত্তিতে বা মাসিক ভিত্তিতে কাজ করে, তাদেরকে লক্ষ লক্ষ কোটি টাকার তিনি সহায়তা দিয়েছেন, ত্রাণ সামগ্রী পাঠিয়েছেন, এবং ঈদের আগেও তাদেরকে উপহার দিয়েছেন। এটা একটা দিক। আরেক দিক হচ্ছে, আপনি জানেন, এমন এক পরিস্থিতিতে আমরা, এমন এক সময় আমরা করোনার এই সংকটে পড়েছি, যখন আমাদের অর্থনীতি উপর দিকে যাচ্ছিল, একটা উল্লম্ফনের মতো হচ্ছিল, আমাদের অর্থনৈতিক জাম্প হচ্ছিল, সেই সময় কিন্তু এই করোনাটা আমরা ফেস করছি। তিনি এটাকে পরিস্থিতিটাকে মোকাবেলা করার জন্য, অর্থাৎ অর্থনীতিকে তিনি আবার নতুন করে চাঙ্গা করার জন্য কিন্তু তিনি লক্ষ লক্ষ কোটি টাকার প্রণোদনা ঘোষণা করেছেন। তারপর তিনি আপনার যেভাবে জেলা উপজেলা পর্যায়ে নিজে তদারকি করছেন, নিজে সেনাপতির মতো দায়িত্ব পালন করছেন, এটা অভাবনীয়। এবং পৃথিবীর অনেক দেশে বাজেট দিতে পারছে না, সেই সময় তিনি একটি অত্যন্ত বাস্তবসম্মত বাজেট দিয়েছেন। আমি মনে করি যে, আপনি খেয়াল করেন যে যখন করোনা শুরু হলো, তার 15-20 দিনের মাথায় মনে আছে নেত্রা নিউজ, বিবিসির মাধ্যমে একটা নিউজ করিয়েছিল যে বাংলাদেশে তারা ফোরকাস্ট করেছিল যে 2 মিলিয়ন মানুষ, অর্থাৎ 20 লক্ষ মানুষ এই করোনাতে মারা যায়। আপনার মনে আছে 1998 সালে বন্যার সময় কিন্তু তারা এই একই কথা বলেছিল, ওই একই গোষ্ঠী বিশ্ব ব্যাংকের মাধ্যমে বলেছিল যে বাংলাদেশে এই বন্যা পরবর্তীতে অবস্থায় দারিদ্র সংকট এই পর্যায়ে যাবে যে 2 কোটি মানুষ না খেয়ে মরবে। সেটাকে শেখ হাসিনা 1998 সালে ভুল প্রমাণ করেছিলেন। তারপর কয়েক বছর আগে আপনাদের মনে আছে পদ্মা সেতু নিয়ে যা কিছু হলো, বিশ্বব্যাংক যা কিছু করলো, তখন এদেশের অনেকেই বলেছিল যে শেখ হাসিনা পদ্মা সেতু করতে পারবেন না, সেটা আমরা করে দেখিয়েছিলাম। তারপর যখন বিদ্যুৎ উৎপাদন, মনে আছে 2011-12 সালে বিদ্যুৎ উৎপাদন তিনি শুরু করলেন, অ্যাগ্রেসিভ পাওয়ার জেনারেশন, তখন বিশ্বব্যাংককে দিয়ে বলিয়েছিল যে যেভাবে বাংলাদেশে ছোট ছোট পাওয়ার প্ল্যান্ট রেন্টাল, কুইক রেন্টাল হচ্ছে,
সেগুলোর বিল দিতে গিয়ে ম্যাক্রো ইকোনমি কলাপস করবে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সেটা ভুল প্রমাণ করেছিল। আজকে তারা 2 মিলিয়ন মানুষ অর্থাৎ 20 লক্ষ মানুষের মৃত্যুর কথা বলেছে। এখন আমি খেয়াল করেন, আমাদের বর্তমানে ডেথ রেট হচ্ছে ওয়ান অফ দি লোয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড। লোয়েস্ট হচ্ছে 1% সৌদি আরবে, আমেরিকাতে ডেথ রেট কত 11%, জার্মানিতেও ডেথ রেট 6-এর উপরে, আপনার ভারতে ডেথ রেট বর্তমানে 5%, পাকিস্তানে 5%, যেখানে আমাদের 3% থেকে কমে গেছে। প্রথমে 12% ছিল, 10%, 8%, 6%, এখন 3% এর কম। তো দেখুন, আমাদের টার্গেট হচ্ছে জনতা শেখ হাসিনার টার্গেট হচ্ছে ডেথ রেটটাকে 0% নিয়ে আসা। আমি মনে করি প্র্যাগম্যাটিক্যালি এখন 1% টার্গেট করে পরে 0%। আমি মনে করি যে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অদম্য গতিতে এগুচ্ছে এবং করোনাকে আমরা ইনশাল্লাহ পরাজিত করতে পারবো। জি সেলিম, আপনার অসংখ্য ধন্যবাদ। আমরা শেষ পর্যায়ে চলে আসছি। 1 মিনিট আপনার প্রত্যাশার কথা শুনতে চাই আগামীর আওয়ামী লীগকে নিয়ে। দেখুন, বাংলাদেশে আমি প্রথমে শুধু এটা কি, জি রহমান ভাই আপনাকে বলছিলাম। ও রহমান ভাই প্লিজ, সরি। প্রশ্নটি প্রত্যাশার কথা জানতে চাচ্ছেন তো? জি একদমই এক কথায় বলে দেই, প্রত্যাশা আমার এটাই যে আজকের বাংলাদেশ আওয়ামী লীগের এই 71 বছরের যেই জায়গাটায় আমরা দাঁড়িয়ে কথা বলছি, এই সময়টায় আমাদের প্রত্যাশা একদমই এরকম যে বঙ্গবন্ধু জাতির জনক শেখ মুজিবুর রহমান তিনি তার রাজনৈতিক জীবনের শুরু থেকে শেষ দিনটি পর্যন্ত যেই মানুষকে নিয়ে ভাবতেন, যেই মানুষের মঙ্গল চাইতেন, যেই মানুষের মুখে ভাত তুলে দিতে চেয়েছেন, যেই মানুষের মুখে খাবার তুলে দিতে চেয়েছেন, যেই মানুষের পরনে কাপড় দিতে চেয়েছেন, যেই মানুষের স্বাস্থ্য সেবা দিতে চেয়েছেন, শিক্ষা দিতে চেয়েছেন, বাসস্থান দিতে চেয়েছেন, এবং সেই স্বপ্ন এবং সেই রাজনৈতিক অঙ্গীকার শেখ হাসিনা পুনর্বার ব্যক্ত করেছেন যে আমার বাবার স্বপ্ন পূরণের লক্ষ্যই হলো আমার রাজনীতির মূল অঙ্গীকার। সুতরাং সেই শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সেই স্বপ্নের সোনার বাংলাদেশ, সেই বঙ্গবন্ধুর রাজনৈতিক অঙ্গীকার পূরণ হোক আমাদের আজকের দিনের এই লক্ষ্য। আমি এই কথাতেই আজকের দিনে পুনর্বার আমি প্রত্যাশা করব এবং আমি আশা করি যে ইনশাল্লাহ শেখ হাসিনার নেতৃত্বে সেই আশা আমরা অবশ্যই পূরণ করতে পারবো। আপনাকে ধন্যবাদ এবং আজকের আলোচনায় যারা অংশগ্রহণ করেছে সকলকে ধন্যবাদ। জি মাননীয় মন্ত্রী, আপনার কাছে শেষ প্রশ্নে যেতে চাই, কেমন আওয়ামী লীগ দেখতে চান আগামীতে? আওয়ামী লীগ যে একটা পরিপূর্ণ জায়গায় পৌঁছেছে, এই আওয়ামী লীগের ঐতিহ্যের উত্তরাধিকার বহন করে আমরা অপার সম্ভাবনার বাংলাদেশকে উন্নয়ন ও সমৃদ্ধির অপ্রতিরোধ্য গতিতে গিয়ে একটা স্বপ্নের বাংলাদেশকে চূড়ান্তভাবে বাস্তবায়ন দেখতে চাই, যে স্বপ্ন দেখেছিলেন আমাদের মহান নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যেখানে ধনী দরিদ্রের ব্যবধান থাকবে না, সাম্প্রদায়িক দাঙ্গা থাকবে না, যেখানে আধুনিক উন্নয়নে সমৃদ্ধ হবে সমগ্র বাংলাদেশ, যে বাংলাদেশ দেখে বিশ্ব অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকবে এবং অপর প্রান্তে বসে আমাদের মহান নেতা জাতির জনকের আত্মা শান্তি পাবে, তেমন বাংলাদেশ দেখতে চাই। জি বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, আপনার আপনার প্রত্যাশার কথা জানান। আমাদের প্রত্যাশা হলো যে এখন এবং আগামী অনেক বছর শেখ হাসিনার কোনো বিকল্প নেই এবং থাকবে না, আওয়ামী লীগেরও কোনো বিকল্প নাই, থাকবে না। যদি মুক্তিযুদ্ধের চেতনাকে ধরে রাখতে হয়, দেশকে যদি পাকিস্তানিকরণ থেকে মুক্ত রাখতে হয়, তাহলে এই আওয়ামী লীগকে আরো অনেক বছর ক্ষমতায় থাকতে হবে, শেখ হাসিনাকেও বহু বছর ক্ষমতায় থাকতে হবে। যদি এটা না হয় তাহলে দেশ কিন্তু আবার পাকিস্তানিদের হাতে চলে যাবে, মুক্তিযুদ্ধের চেতনা সমূলে ধ্বংস হবে এবং সেটা আমরা বাংলাদেশের মানুষ হতে দেবে না। এটা আমাদের সকলের প্রত্যাশা এবং এই প্রত্যাশা নিশ্চিতভাবে সফল হবে। বাংলাদেশ চিরঞ্জীব হবে। মুক্তিযুদ্ধের চেতনা, বঙ্গবন্ধুর আদর্শ, বঙ্গবন্ধুর চেতনা
আওয়ামী লীগের আদর্শ, আওয়ামী লীগের চেতনা চিরঞ্জীব, সারা জীবন জীবিত থাকবে, এইটাই হচ্ছে আমাদের প্রত্যাশা, কারণ এর কোনো বিকল্প নেই। এবং জি, ডক্টর সেলিম মাহমুদ, আপনার কাছেও আপনার প্রত্যাশা জানতে চাই। এর জি, আমার প্রত্যাশাটা হচ্ছে এই যে জননেত্রী শেখ হাসিনা 2041 সালে একটি টার্গেট ধরেছেন যে 2041 সালে বাংলাদেশকে তিনি উন্নত রাষ্ট্রের কাতারে প্রতিষ্ঠিত করতে চান। আমি বলতে চাই আজকে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর এই দিনে তার এই লক্ষ্য অর্জিত হবে এবং সেটি আওয়ামী লীগই সেই কাজটি করবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জি, আব্দুর রহমান ভাই, মাননীয় মন্ত্রী সময় রেজাউল করিম, শামসুদ্দিন চৌধুরী মানিক এবং ডক্টর সেলিম মাহমুদ, আপনাদের চারজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের কাজকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, ভোরের কথা সংলাপে এই ছিল আমাদের আজকের বিশেষ আয়োজন। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আগামীকাল একই সময় আমরা অন্য বিষয়ে আলোচনা করবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, ভোরের কথার সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।